মশা মারতে গালে চড় বলে আমি খুব হাসলাম। সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে, গালে হাত ঘষতে ঘষতে আনমনা ও গম্ভীর হয়ে গেল। তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল। চেয়ে দেখলাম ভাতের হাড়ির বুদবুদ ফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে, নিচের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরেছে, বেদনায় মুখ হয়েছে কালো। সন্দিগ্ধ হয়ে বললাম, তুমি মিথ্যে বলছো দিদি, তোমায় কেউ মেরেছে? সে হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, না ভাই না, সত্যি বলছি না, কে মারবে? এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো। তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের 18 আনা আছে, কিন্তু চড় যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুচল না। শুধু দাগ নয়, তার মুখ চোখের ভাব, তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল। বিবর্ণ গালে 3টি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল। চুপি চুপি বলল, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? আমি অবাক হয়ে বললাম, কি দিলাম আমি? এ প্রশ্নের জবাব পেলাম না। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিঁড়িতে বসামাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে এক রাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল কি একটা অন্ধকার রহস্যের আড়ালে। সে যেন নিজেকে লুকিয়ে ফেলল। রহস্য বই কি, গালে চড়ের দাগ, চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকুল কাতরতা, ফিসফিস করে ছোট ছেলেকে শোনানো, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি। ভেবেচিন্তে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। আমার আশা পূর্ণ হল। সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ভোমটা খুলে সহজ মানুষ হয়ে গেল। বিকালে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার বরের চাকরি হলে তুমি কি করবে? তুমি কি করতে বলো? হরির লুট দেব, না তোমায় সন্দেশ খাওয়াবো? দেখ, তা বলছি না। তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো, তা তো চাকরি হলে করবে না। সে হাসল, করব, এখন করছি যে। তোমার বরের চাকরি হয়েছে? হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। আহা, স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে, পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। মা তাকে ডেকে পাঠালেন। তোমার স্বামীর চাকরি হয়েছে? সে স্বীকার করে বলল, হয়েছে, বেশি দিন নয়, ইংরাজি মাসের 1 থেকে। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো? তার কোনো দরকার নেই, আমরা তোমায় আটকে রাখব না। তোমার কষ্ট দূর হয়েছে, তাতে আমরাও খুব সুখী। তুমি ইচ্ছে করলে এবেলায় কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধে হবে না। তার চোখে জল এলো। সে শুধু বলল, আমি কাজ করব। মা বললেন, স্বামীর চাকরি হয়েছে তবু? সে বলল, তার সামান্য চাকরি, তাতে কুলবে না মা, আমায় ছাড়বেন না, আমার কাজ কি ভালো হচ্ছে না? মা ব্যস্ত হয়ে বললেন, অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা, সেজন্য নয়, তোমার কথা ভেবেই আমি বলছিলাম। তোমার ওপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? সে একরকম পালিয়ে গেল। আমি তার পিছু নিলাম। রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমায় দেখে চোখ মুছল। আচমকা বলল, মিথ্যে বললে কি হয় খোকা? মিথ্যে বললে কি হয় জানতাম। বললাম, পাপ হয়। গুরুনিন্দা বাঁচাতে মিথ্যে বললে? এটা জানতাম না। গুরুনিন্দা পাপ, মিথ্যে বলা পাপ, কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি, কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া যায় দেখে বললাম, তাতে একটুও পাপ হয় না। সত্যি কাঁদছ কেন? তখন তার চাকরির 1 মাস বোধহয় পূর্ণ হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে। সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করেই বাড়ি দেখতে গেলাম। 2টি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে গলিতে ঢুকল। বিশ্রী নোংরা গলি। কে যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল। গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে। দুদিকের বাড়ির চাপে অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ। আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলছ না? 27 নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়, কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব। সদর দরজার পরেই ছোট একটি উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা।
নিচে ঘরের সংখ্যা বোধহয় 4, কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না। ঘরের সামনে 2 হাত চওড়া একটু রোয়াক, একপাশে 1 শিট করোগেটেড আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর। চটগুলি কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে। সে আমায় শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো। ঘরে 2টি জানালা আছে এবং সম্ভবত এ কারণেই শোবার ঘর করে অন্য ঘরটাখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে। কিন্তু জানালা দুটির এমনই অবস্থান যে আলো যদিও কিছু কিছু আসে, বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এ ঘরে ঠাঁই পেয়েছে, সব কম দামি শ্রীহীন জিনিস। এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই। একপাশে বড় চৌকি, তাতে গুটানো মলিন বিছানা। চৌকির তলে একটি চরকা ও ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে। অন্তরালে হয়তো আরও জিনিস আছে। ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত 2টি ট্রাঙ্ক, দুটিরই রং চটে গেছে, একটির তালা ভাঙা। অন্য কোণে কয়েকটা মাজা বাসন, বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খানিকক কাপড়। এই 2 কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল, আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে। টেবিলে কয়েকটা বই খাতা, একটি অল্পদামি টাইমপিস, কয়েকটা ওষুধের শিশি, একটা মেরামত করা আরশি, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, এই সব টুকিটাকি জিনিস। টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের গর্তের তাকে কতগুলি বই। ঘরে আর একটা জিনিস ছিল, একটি বছর 5-এর ছেলে। চৌকিতে শুধু মাদুরের উপরে উপুর হয়ে শুয়ে সে ঘুমোচ্ছিল। মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল, তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করল। সন্তর্পণে ছেলেটির মাথার তলায় বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল। বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। তুমি তো রাগ করে, কই তুমি লেবু খেলে না? আমি একটি লেবু খেলাম। সে চুপ করে খাওয়া দেখল। বলল, মুড়ি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিষও দেব না, একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। আমি বললাম, আর একটা লেবু খাবো দিদি? সে হেসে লেবু দিল। বলল, কৃতার্থ হলাম, সবাই যদি তোমার মতো ভালোবাসত। ঘরে আলো ও বাতাসের দীনতা ছিল। খানিক পরে সে আমায় বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো। কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল। ঘর ঝাড় দিল, কড়াই মাজল, পানি তুলল, তারপর মশলা বাটতে বসল। হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে।